চলে যাও রুদ্র, ও তোমাকে দেখে আরো দুর্বল হয়ে পড়বে। একবার দেখে চলে যাবো আন্টি, প্লিজ। রুদ্র অনুরোধ করে বলল। আলিয়া শেখ আবার কেঁদে দেন। রুদ্রর এই অনুরোধ ফেলতে পারেন না। আমানও বারবার তার মাকে বলছে যাতে তার রুদ্র ভাইয়াকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। যাও। থ্যাঙ্কস আন্টি। রুদ্র কৃতজ্ঞতা প্রকাশ করে ভেতরে ঢোকে। আলিয়া শেখ শাড়িরা চলে চোখ মুছেন। মায়া রাহুল আর রুহানিকে দেখে তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন। তোমরা কারা? আমরা আরশির বন্ধু আন্টি। তড়িঘড়ি করে উত্তর দেয় মায়া। বন্ধু? কিন্তু তোমাদের তো কোনোদিন ওর সাথে দেখিনি। না মানে ও ওর প্রায় বন্ধুকেই বাড়ি আনতো, তাদের মধ্যে তোমরা তো কখনো আসোনি। আমরা রুদ্রর বেস্ট ফ্রেন্ড আন্টি। আরশিও খুব ভালো বন্ধু। আমি রুদ্রকে খবর দিয়ে এখানে এনেছি। আরশির এই অবস্থা শুনে ওকে দেখতে এসেছি। রাহুল এগিয়ে এসে বলল। আচ্ছা, ওর অন্য বন্ধুরা মনে হয় খবর পায়নি এখনো। তোমরা এসেছো, ধন্যবাদ এই জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আন্টি। আচ্ছা, ও এমন কেন করলো? হঠাৎ কি এমন হলো যে আত্মহত্যা করে বসলো? রাহুল আমতা আমতা করে প্রশ্ন করে। কেন জানো না? তোমাদের বন্ধুর দেয়া কষ্ট সহ্য করতে পারেনি তাই প্রেম করেছে আমার মেয়ের সাথে আর বিয়ে করেছে অন্য কাউকে। জানো এই কমাস কতটা যন্ত্রণায় ছিল আমার মেয়েটা। স্নেহপূর্ণ কণ্ঠে বলেন আলিয়া শেখ। একটু থেমে আবার বললেন। আচ্ছা, ওর বউর খবর কি? ওর বউ কি জানে ও যে এখানে এসেছে? আন্টি, মায়াই তো। রাহুলকে থামিয়ে দিয়ে মায়ে বলল। হ্যাঁ আন্টি জানে। ওর বউ নিজেও আসতে চেয়েছিল, কিন্তু মামুনি মানে রুদ্রের মা একা থাকায় আসতে পারেনি। ও আচ্ছা, ওর বউ কি অনেক বেশি সুন্দরী? মানে আমার আরশির চেয়েও বেশি সুন্দরী নিশ্চয়ই, তাই তো আমার মেয়েটাকে ছেড়ে ওকে বিয়ে করলো, তাই না? না আন্টি, একটুও সুন্দর না। আরশির মতো তো একদমই না। মায়া হাসি মুখে বলল। রাহুল কিছু একটা বলার চেষ্টা করছে বারবার, কিন্তু মায়া তাকে বলতে দিচ্ছে না। কি বলো, সুন্দর না? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে আমার মেয়েটাকে কেন ছেড়ে দিল? আবার এটাও শুনেছি আরশির থেকে, ওর মা বাবা নাকি জোর করে এক আত্মীয়র মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছে। রুদ্র নাকি বিয়ে করতে চায়নি, এটাও কি সত্যি? আন্টি, রুদ্র কোনো বাচ্চা ছেলে নয় যে ওকে জোর করে বিয়ে দিতে হবে, বা কোনো কিছু জোর করলেই ও তা মেনে নেবে। রাহুল জোর গলায় বলল। সেটাও ঠিক, যদিও আমিও ওর বউকে দেখিনি কোনোদিন, দেখার ইচ্ছেও নেই। তবে যদি তোমার মতো দেখতেও হতো তাহলেও বিয়েটা করলেও মেনে নেওয়া যেত, কিন্তু তুমি তো বলে সুন্দর না। আলিয়া শেখ মায়াকে দেখিয়ে বলেন। মায়ের ঠোঁট প্রসারিত করে হাসে। আলিয়া শেখ অভিভূত হয় মায়ের হাসি দেখে। ইস, কি সুন্দর তোমার হাসি। নাম কি তোমার? মায়া। একদম নামের মতো, মুখেও যেন অগাধ মিল। আবার থেমে বলে। তোমরা এসে বসো, রুদ্র বের হলেই দেখতে যেও। আলিয়া শেখ চেয়ারে বসেন। রোহানি মায়ের পিঠে চাপড় দিল। কটমট করে ফিসফিসিয়ে বলল। কিরে, তুই বলিসনি কেন যে তুই রুদ্রর বউ, অন্য কেউ না? রাহুলও আরশির সাথে তাল মিলালো। মায়া চোখ মুখ কুচকে বলল। ওনার মেয়ে অসুস্থ, সেটা তোদের বুঝতে হবে। এখন যদি আমি বলি আমাকে বিয়ে করেছে রুদ্র, তাহলে ওনার মনের অবস্থাটা কি হবে একবারও ভেবেছিস? ওনার মেয়ে যাকে ভালোবেসেছে সে আমাকে বিয়ে করেছে, ব্যাপারটা কেমন জানি না। রোহানি মুখ বাঁকালো। ও এসব ভাবাভাবিতে নেই। ও শুধু ওর বন্ধুর ভালো চায়, বাকি পুরো পৃথিবী চলে যাক ওর ভাবনা নেই। রাহুল কিছু বলতে গিয়ে চুপ করে গেল। ভেবে দেখলো মায়ের ঠিকই তো বলেছে। একজন মায়ের জন্য এটা মেনে নেওয়া সত্যি কষ্টকর। তার মেয়ের অবস্থার জন্য যারা দায়ী তারাই আবার সিম্প্যাথি দেখাতে এসেছে। এটা তো কাটা খায় নুনের ছিটার মতো। রুদ্র কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল আরশির দিকে। মেয়েটা অবচেতন অবস্থায় শুয়ে আছে বেডের উপর, হাতে ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রুদ্র শব্দহীনভাবে বেডের সামনে রাখা টুলের উপর বসলো। কক্ষে পিনপতন নীরবতা, শুধুমাত্র স্যালাইন চলাচলের শব্দ আর অক্সিজেনের শস্য শব্দ শোনা যাচ্ছে। রুদ্র আরশির মুখ বরাবর বসে থাকলো। আরশির হাতের কবজিতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর লাল রক্তের ছোপ ভেসে উঠেছে। রুদ্র মাথা নুয়ে ফেললো। হাত ধরতে মন চাইলেও হাত ধরা থেকে বিরত থাকলো। একজনের স্বামী হয়ে আরেকজনের হাত ধরতে বিবেকে বাজছে। রুদ্র অচেতন ঘুমন্ত আরশির দিকে চোখ তুলে তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে বলল। কেন এমন করলে আরশি? এমন করলে কি আমাকে পাওয়া হয়ে যেত তোমার? শুধু নিজের বাবা মার ভাইয়ের কষ্টটা বাড়ালে। আমি জানতাম না আরশি যে এতটা ভালোবাসতে তুমি আমায়। আমি মনে করেছিলাম অন্যদের মতো দুদিন পর তুমি আমাকে ঠিকই ভুলে যাবে,
কিন্তু কেন বলতে পারলে না আমাকে? মায়ের মতো মনে রেখে দিয়েছে আমাকে। বিশেষ করো, মায়ের পর হয়তো তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসলে। হয়তো তুমি আমাকে স্বার্থপর ভাবছ, যে এত কিছুর পর আমি বলছি মায়ের পরে ভালোবেসেছ। কিন্তু বিশ্বাস করো, মায়ের 17 বছরের ভালোবাসার পর আমি তোমার ভালোবাসাকে বড় করে দেখতে পারিনি। মা বাবার জোর জবরদস্তিতে তাই হয়তো বিয়েটা করে নিয়েছিলাম। একটা সুখ ইচ্ছে বোধ হয় আমারও ছিল, কিন্তু এখানে এই কি অবস্থায় ফেললাম আমাকে? এই কোন দোটানায় পড়লাম আমি? কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো মায়া। রুদ্র নিশ্চুপ হয়ে বসে আছে আরশির সামনে, মাথাটা নিচু করে। আরশির এখনো জ্ঞান ফেরেনি। মায়া এগিয়ে গেল রুদ্রর কাছে, আমতা আমতা করে ডাকলো, রুদ্র। রুদ্র হক চুকিয়ে গেল। পাশে মায়াকে দেখে বলে উঠল, ও তুই বল, কি বলবি? আমি বাড়ি চলে যাচ্ছি রুদ্র। তুই আজকে অফিসে যাসনি, তাই বাবাই চলে গেছে। মামনি বাড়িতে একা আছে, ফোন করেছে আমাকে। তুই কি এখন যাবি না আরও কিছুক্ষণ থাকবি? আমি যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে কি তুই রাগ করবি আমার উপর? রুদ্র উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে, আমাকে তোর এত খারাপ মনে হয়? একজন অসুস্থ মানুষের পাশে থাকাতে আমি কি করে রাগ করতে পারি? ওর জ্ঞান ফেরা পর্যন্ত তুই থাক, আমি যাচ্ছি। সময় পেলে আবার আসবো ওকে দেখতে। আচ্ছা, আম্মুকে দেখে রাখিস। মায়া মাথা নাড়িয়ে বিদায় জানালো। পরপর বেরিয়ে আসলো কেবিন থেকে। গাড়ির পেছনের সিটে চুপটি করে বসে আছে মায়া। গাড়ির জানালার কাছে মাথা রেখে বাহিরের পরিবেশ দেখছে। তার পাশে রুহানি বসে অনবরত ফোন টিপে চলেছে। রাহুল ড্রাইভিং করছে মনোযোগের সহিত। মিররে মায়ের দিকে চোখ পড়লে তার দিকে তাকিয়ে বলল, তোর কি মন খারাপ মায়ু? মায়া বাহিরে থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসলো। রাহুলের প্রশ্নের উত্তরে বলল, মন খারাপ হবে কেন? মন খারাপ হবার মতো কিছু ঘটেছে নাকি? এই যে রুদ্র থেকে গেল আরশির কাছে, তোর কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? আরশি অসুস্থ রাহুল, আর অসুস্থ হয়েছেও রুদ্রের জন্য। ওর উচিত আরশির পাশে থাকা। ইভেন আমাদের সবার উচিত আরশিকে সাপোর্ট করা। রোহানি অবাক হয়ে মাথা ঘুরে সিটে পড়ে যাওয়ার নাটক করলো। মায়া ভেঙচি কেটে ওর হাত ধরলো, একটানে তুলে বসিয়ে দিল সিটের উপর। রোহানি খোঁচা মেরে মায়াকে বলল, এসব কথা কার থেকে শুনেছি আমি? এই, তুই আসলে মায়া তো? মায়ার মুখ থেকে এসব কথা কুসমিন কালেও বের হতে পারে না। রুহানি বোন, আমার নাটক কেন করছিস? নাটক করিস না। তোর কাহিনী দেখে আসলেই আমার মাথা ঘুরছে। এসব বিহেভিয়ার তোর সাথে মানে না। অতি ভালো হওয়ার চেষ্টা করিস না বেবি। যেমন আছিস তেমনই থাক। মায়া মাথা রাখলো রুহানির কাঁধে, অন্যমনস্ক হয়ে বলল, মাঝে মাঝে সিচুয়েশন অনুযায়ী বলতে যেতে হয় রুহি। আমরা ভালোবাসি হেরে যাওয়ার জন্য, যেখানে আমাদের কোনো ভালো খারাপই মাথায় আসে না। ভালোবাসা হয় আমাদের অতিরিক্ত খারাপ বানিয়ে দেয়, নয়তো সংযুক্ত হতে শেখায়। মায়ের সোফার উপর শুয়ে আছে রাফানা চৌধুরীর কোলে মাথা রেখে। রাফানা চৌধুরী মায়ের মাথায় বিলি কেটে দিচ্ছে আর এটা ওটা প্রশ্ন করছে। মেয়েটা ভালো আছে তো এখন? আত্মহত্যা করার কারণ জানতে পেরেছিস? হ্যাঁ মামনি, ডাক্তার বলেছে আউট অফ ডেঞ্জার, কিন্তু আমি যখন চলে আসছিলাম তখনও জ্ঞান ফিরেনি, তাই রুদ্র থেকে গেছে। আর আত্মহত্যার কারণ তুমি নিজেও জানো। রাফানা চৌধুরী চুপ করে গেলেন, কি যেন ভেবে ফের মায়াকে বললেন, রুদ্র কেমন করছিল ওখানে? কিছু করেনি মামনি, শুধু মাথা নিচু করে বসেছিল। নিয়ে আসতে পারতি ওকে, আবার বিকেলে গিয়ে দেখে আসতি। মায়া হাসলো। শোয়া থেকে উঠে রাফানা চৌধুরীকে বলল, ও বাচ্চা নাকি যে ওকে ধরে নিয়ে আসবো? ওর আসতে মন চাচ্ছিল না মামনি, তাই জোর করে বলিনি। থাকুক না ওখানে, সমস্যা নেই তো। সমস্যা তো নেই, শুধু উলট পালট ডিসিশন না নিলেই হলো। আমার ছেলেকে চিনি না আমি, নিজের ডিসিশন নিজে নিতে পারে না ও। যেটা মাথায় ঢোকে গো ধরে সেটাই করতে থাকে। জেদ জানিস না ওর, জেদের বশে ভুল ঠিক বিচার করার মতো মানসিকতা থাকে না ওর, তাই ভয় লাগছে। রাফানা চৌধুরী এই বলে উঠে যান। মায়া ঠাই বসে থাকে সোফার ওপর। মায়া গোলাপ কিনছে আরশির জন্য। একটু আগেই রুদ্র কল করে বলেছে আরশির জ্ঞান ফিরেছে, তাই সবাই আবার যাচ্ছে হসপিটালে। ওর বন্ধু মহলে সবাই গাড়িতে বসে আছে। রোহানি আর রাহুল তো ছিলই, এখন রিয়ানা, সাহিল আর আরিয়ানও কোত্থেকে টপকে পড়েছে। মায়া সবাইকে দেখে অনেক বেশি অবাক হয়েছিল। আরশির জন্য সবার ভালোবাসা যেন ছড়ে ছড়ে পড়ছে। আচমকা এত ভালোবাসা কোত্থেকে উদয় হলো মায়ের জানা নেই। মায়ের দীর্ঘশ্বাস ফেলে তাকালো
রাস্তার সাইডে দাঁড় করানো গাড়িটির দিকে। সবাই এদিকে তাকিয়ে আছে, আর কোনো একটা টপিক নিয়ে অনবরত কথা বলে যাচ্ছে। মায়ের দোকানদারকে তাগাদা দিল ফুলগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য। দোকানে কাজ করা পিচ্চি ছেলেটা এসে মায়ের হাতে 100 গোলাপের তোড়া দিয়ে গেল। মায়া বীর মিটিয়ে হাঁটে ধরল গাড়ির উদ্দেশ্যে। রাত ও দিনের মাঝামাঝি সময়, আকাশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। একটু পরেই মাগরিবের আজান দিবে। মায়ের পরনে সাদা রঙের লং ফ্রক, পায়ে সাদা রঙের কেটস, হাতেও সাদা রঙের স্মার্ট ওয়াচ, চুলগুলো পনিটেইল করে পেছনে বাঁধা। আজকে যেন পুরো সাদা রঙে মুড়িয়ে এসেছে মায়া। শুভ্রতার প্রতীকে শুভ্র হয়ে এসেছে যেন। হাতে লাল টকটকে গোলাপ নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে এসে বসলো মায়া। আরিয়ান ড্রাইভিং সিটে বসেছিল পাশে বসতে দেখি গাড়ি স্টার্ট দিল। রোহানি গজগজ করে বলল, তোর কাহিনীগুলো জাস্ট অসহ্য লাগছে আমার। মানে এত ভালো মানুষই থেকে খুঁজে পাস আমি বুঝি না। আবার কি করলাম আমি? হতাশ শ্বাস ফেলে বলল মায়া। যখন থেকে বলেছে আরশির জন্য গোলাপ কিনবে, তখন থেকে সবাই একটা না একটা পিঞ্চ মেরেই যাচ্ছে এই মেয়ে। কিছুই করিসনি তুই, এমনভাবে গোলাপ নিয়ে যাচ্ছিস যেন হার্ষিকে সতীন করে ঘর তুলবি। বাহ, আমার মনের কথা কিভাবে জানলি তুই? মায়া পিছনে ফিরে রোহানিকে বলে। রোহানি আবার মুখ বাঁকায়। যানজটপূর্ণ ব্যস্ত রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে। পেছনের সিটে বসা 3 বাচাল কিছু একটা নিয়ে ননস্টপ কথা বলে যাচ্ছে। শুধু মায়া আর আরিয়ানের মুখে কোনো কথা নেই। আরিয়ান ভিউ মিররে বারবার দেখছে মায়াকে। খুব করে ওর এই সৌন্দর্যের প্রশংসা করতে মন চাইছে। সাদা ফ্রকে মায়াকে শুভ্র পরীর মতো লাগছে আরিয়ানের কাছে। কিন্তু আফসোস, ওর যে সে অধিকার নেই। ওদের চাইলেও যখন তখন মায়ের প্রশংসা করতে পারে না। আরিয়ান মিরর থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। এভাবে আরেকজনের বউকে দেখতে পারে না ও। এটাও যে পাপ, কিন্তু একটা আফসোস ওর সারা জীবন থেকে যাবে। মায়াকে আগেভাগে ভালোবাসার কথা না জানানোর আফসোস ওর এই ইহজীবনে শেষ হবে না। অবশেষে গাড়ি এসে হসপিটালের সামনে থামলো। সবাই একে একে নামলো গাড়ি থেকে। আরিয়ান পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করলো। সবাই একসাথে হাঁটা ধরলো 3 তলায় আরশির কেবিনের উদ্দেশ্যে। মায়া কেবিনের সামনে এসে থেমে গেল। কেবিনের দরজা সম্পূর্ণ খোলা। সে খোলা দরজা দিয়ে দেখল রুদ্র কত যত্ন নিয়ে একটু একটু করে স্যুপ খাইয়ে দিচ্ছে আরশিকে। আবার মুখে লেগে গেলে টিস্যু দিয়ে তা মুছেও দিচ্ছে। রুদ্র পেছন দিকে ঘুরে থাকায় ওদের কাউকে দেখতে পেল না। মায়া আর পা আগাতে পারল না। কি যত্ন করে খাইয়ে দিচ্ছে আরশিকে। আচ্ছা, বিয়ের এতদিন পরেও ওকে কোনোদিন এভাবে খাইয়ে দিয়েছে রুদ্র? মায়ের তো মনে পড়ে না। যেখানে কোনোদিন এই ঘটনা ঘটেনি সেখানে মনে পড়বে কিভাবে? চোখ দুটো হয়তো ভিজে যাবে এক্ষুনি। মায়ের নিজেকে খুব বেশি হিংসুটে মনে হচ্ছে। একজন অসুস্থ মানুষকে হিংসে করার কারণে আবার খারাপও লাগছে। কিন্তু তারপরেও এই দৃশ্যকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার জন্য নিজের মনকে বোঝ দিতে পারছে না। এখানে করিডোরের মেঝেতে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে পারলেই মনে হয় শান্তি লাগতো। মায়া নিজেকে অতি দ্রুত সামলে ফেলল। পেছনের সবগুলো দাঁড়িয়ে আছে। মায়া ঢুকছে না বলে তারাও ঢুকছে না। মায়া কচ্ছপের গতিতে ভেতরে ঢুকলো। আরশি সবাইকে দেখে চোখ বড় বড় করে তাকালো। রুদ্র আরশির দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। রুদ্র নিজেও যেন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। মায়া আরশির কাছে গিয়ে হাতে থাকা ফুলের তোড়া এগিয়ে দেয়। আরশি হাত বাড়িয়ে তা গ্রহণ করে, মিষ্টি হাসি উপহার দেয়। মায়ের বেড সাইডে গিয়ে বসলো। রোহানি, রিয়ানা, সাহিল কেবিনে রাখা সোফায় বসলো। রাহুল, আরিয়ান দাঁড়িয়ে থাকলো। রুদ্র অবাকের রেশ রাখতে না পেরে বলেই ফেলো, তোরা সবাই এই সময়? আমরা তো আরশিকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এসেই নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি। আরে তুই থেকে মেয়ে গেলি কেন? স্যুপ ঠান্ডা হয়ে যাবে তো, খাইয়ে দিয়ে ওকে। রোহানি উপহাস করে হেসে বলে। রুদ্র তাকালো নিজের হাতের সুপের বাটির দিকে। রোহানির কটাক্ষ বুঝতে পেরে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, আসলে ওর আম্মু বাড়িতে গেছে তো, আর নার্স এসে স্যুপ দিয়ে গেছে। এখন এই অবস্থায় ও কী করে খাবে, তাই খাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওর মা চলে গেছে বাড়িতে, কিন্তু তুই এখনও যেতে পারলি না। তোকে সারাদিনই এখানে সেবায় থাকতে হলো, তাই না রুদ্র? রোহানি আবার হাসি হাসি মুখে বলল। রুদ্র সাফাই গাতে যাবে তখনই রাহুল গম্ভীর কণ্ঠে বলে উঠল, অসুস্থ মানুষের সেবা দেখি খুব ভালোভাবেই করতে শিখে গেছিস। হসপিটাল অথরিটিকে বলে একটা ওয়ার্ড বয়ের পার্ট টাইম জব জোগাড় করে দিই। রুদ্র অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। চোখের দৃষ্টিতে মায়াকে অনুরোধ করে বলল যাতে বাঁচাই ওকে এদের হাত থেকে। মায়ের রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুই থেমে গেছিস কেন? খাইয়ে দে ওকে। ওদের কথা ধরিস না, ওরা হুতাই আজাইরা কথা বলছে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখানে আরশিকে দেখতে এসেছিস নাকি রুদ্রকে
পিন্স মারতে এসেছিস? কিছুই তো বুঝছি না। সবাই চুপ করে গেল মায়ের কথায়। আরশি রুদ্রর দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও, আমার এখনো পেট ভরে। রুদ্র সবার দিকে তাকিয়ে ঢোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আরশিকে খাইয়ে দিতে শুরু করলো। মায়া আরশির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এখন কেমন লাগছে আরশি? ভালো। জানো, জ্ঞান ফিরে রুদ্রকে দেখে আরও সুস্থ হয়ে গেছি জানো। আরশি হেসে মায়ের দিকে তাকিয়ে বলল। মায়ের কথা প্রেক্ষিতে কি বলবে বুঝতে পারলো না, তাই চুপ থাকলো। সবাই এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো আরশিকে। প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর আরিয়ান বলল, এবার আমাদের যাওয়া উচিত, অনেকক্ষণ তো হলো। সবাই আরিয়ানের কথাই সাই জানালো। রুহানি রুদ্রকে উদ্দেশ্য করে বলল, যাবি নাকি আজ রাতেও এখানেই থাকার প্ল্যান আছে? যাবো যাবো। বলেই রুদ্র উঠে দাঁড়ালো। আরশি রুদ্রের হাত ধরে ফেলো। ক্যানোলা লাগানো হাতে ব্যথা পেলেও তোয়াক্কা করলো না। রুদ্রর দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, আবার আসবে তো? কাল সকালে আবার দেখতে আসবো, প্রমিস? প্রমিস। রুদ্র আরশির হাতে হাত রেখে বলল। পরক্ষণে আরশির হাত যত্ন করে বেডের উপর রাখলো। মায়ের সবাইকে পেছনে রেখে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। এখানে থাকা সম্ভব নয় ওর পক্ষে। এসব দেখলে হৃদয় ভেঙে যাবে। সে ভাঙা হৃদয় মায়ের পক্ষে জোড়া লাগানো সম্ভব হবে না কোনোদিন। মধ্যাহ্নের সময় চোখ ঝলসানো রোদে বাহিরে বের হওয়া দুষ্কর। মায়ে বসে আছে বাগানে টানানো দোলনাটার ওপর। ঘন গাছপালা থাকায় এদিকে তেমন সূর্যের আলো পড়ছে না, কিন্তু অনুভব করা গরমে সূর্যের তেজ ঠাউর করা যাচ্ছে। ক্ষণকাল পরপর মৃদুমন্দ বাতাসে এখানে বসে থাকতে মন্দ লাগছে না। আজকে আরশিকে রিলিজ দেওয়া হবে হসপিটাল থেকে, তাই সকাল সকাল রুদ্র চলে গেছে হসপিটালে। আরশির মা একা মানুষ, আরশির বাবা বাহিরে থাকেন ভিসার সমস্যার কারণে, তাই তিনি চেয়েও মেয়ের এই অবস্থায় দেশে আসতে পারেনি। হসপিটালের যাবতীয় ফর্মালিটিস পূরণ করার জন্য আরশি সকালে কল দিয়ে রেখেছে রুদ্রকে। বলেছে তার মায়ের পক্ষে একা এত কিছু সামলানো সম্ভব না, তাই তাকে যাতে হসপিটাল থেকে ছাড়িয়ে আনে। সেদিন আরশিকে দেওয়া নিজের ওয়াদা রেখেছে রুদ্র। প্রতিদিনই সকাল বিকাল আরশিকে দেখতে গেছে। এই কয়েকদিনে যতবার আরশি ফোন দিয়ে বলতো ওর ভালো লাগছে না, ততবারই রুদ্র দেখতে গেছে ওকে। যদিও রাফানা চৌধুরী রাগারাগি করেছেন এই নিয়ে, বারবার রুদ্রকেই কেন ছুটে যেতে হবে, আর কি কেউ নেই? তারপরও মায়া সামলেছে তাকে, বুঝ দিয়েছে এই বলে শুধু বন্ধুর মতো পাশে থাকছে রুদ্র। যেহেতু ওদের মধ্যে একসময় অন্যরকম সম্পর্ক ছিল, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আরেকজনকে বুঝ দিলেও নিজেকে বোঝানো কি এতই সোজা? যার ওপর অন্য কোনো নারীর ছায়াও সহ্য করতে পারে না, তাকে কত অবলীলাই যেতে দিতে হচ্ছে অন্যের কাছে। মায়া নিজেও কয়েকবার গিয়ে দেখে এসেছে আরশিকে। মায়া এখন নিজেকে দেখে অবাক হয়। বিয়ের আগে যেখানে আরশিকে রুদ্রের সাথে কথাই বলতে দিত না, সেখানে এখন বিয়ের পর রীতিমতো একসাথে মেনে নিচ্ছে ওদেরকে। যখন অধিকার ছিল না তখন অযাচিত অধিকার খাটিয়েছে, আর এখন তো অধিকার আছে। তাহলে কেন এই অধিকার বোধ আসছে না? কোথায় গেল ওর সেই স্বার্থপরতা? মায়া দোলনা থেকে নেমে দাঁড়ালো। রাফানা চৌধুরী ডাকছেন তাকে। মায়া বাড়ির দিকে পা বাড়ালো। অনেক হয়েছে রুদ্রর বাড়াবাড়ি। শুধুমাত্র আরশি অসুস্থ ছিল বলে মায়া এতদিন কিচ্ছুটি বলেনি রুদ্রকে। অসুস্থ মেয়েটার কথা ভেবে রুদ্রের সব বাড়াবাড়ি মেনে নিয়েছে, কিন্তু এখন আর না। এখন তো আরশি সুস্থ হয়ে গেছে, এখন তো আর যখন তখন আরশির কাছে যাওয়ার প্রয়োজন নেই ওর। অনেক হয়েছে ভালো হওয়া। রুহানি ঠিকই বলেছিল, এই অতি ভালো হওয়া ওর সাথে মানায় না। মায়া খারাপ ছিল, আছে, থাকবে। ওর জিনিসে কেউ কোনোদিন হাত দিতে পারবে না। যেটা ওর সেটা শুধুই ওর। রুদ্র সদর দরজা দিয়ে ঢুকে চুপি চুপি সিঁড়ি বেয়ে দোতলে উঠল। গেট দিয়ে ঢোকার পর অনেক সাবধানতা অবলম্বন করে এখানে এসেছে ও। রুদ্রর মনে হচ্ছে সে নিজের বাড়িতেই চুরি করতে ঢুকেছে, কিন্তু এভাবে রাফানা চৌধুরীর সামনে পড়লে আজও নিস্তার ছিল না। রাফানা চৌধুরীর অনেক নিষেধ সত্ত্বেও হসপিটালে গিয়েছিল। ও জানে মায়ের সামলেছে তাকে, কিন্তু কয়েকদিন ধরে খালি এটা নিয়ে বকা খাচ্ছেও, তাই এত সাবধানতা। রুদ্র কক্ষে ঢুকে দেখল মায়া বিছানায় উবুর হয়ে শুয়ে মোবাইল টিপছে। চুলগুলো ছড়িয়ে আছে পিঠের ওপর। মোবাইলে এতই ধ্যান দিয়েছে যে ও এসেছে সেটাও টের পায়নি। রুদ্র মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। মায়ের পেছনে গিয়ে জোরে একটা চিৎকার দিল। মায়া হড়বড়িয়ে উঠে বসে। রুদ্র হেসে দেয়। মায়া বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস থেমে যাওয়ার উপক্রম ওর। রুদ্র মায়ের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, কিরে, ভয় পেলে নাকি?
আই ছেলে, তুই এত ফালতু কেন রে? এভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলে আমি ব্রেন স্ট্রোক করতাম। কি করতে? রুদ্র মায়ের কথা না বুঝে প্রশ্ন করে। আমার মাথা। মায়া চোখ মুখ কুচকে তাকায়। রুদ্র এখনো মিটে মিটে হাসছে। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আরশির কি খবর? ভালো। বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। ডক্টর বলেছে মেন্টাল হেলথ ঠিক রাখতে সবসময়, যাতে কখনো আপসেট হয়ে না পড়ে। ভালো করেছিস। কত বড় বিপদ গেল মেয়েটার উপর। আমি যাওয়ার পর বাড়িতে নিশ্চয়ই ঘূর্ণিঝড় বয়ে গেছে। না, তেমন কিছু হয়নি। মামুনি প্রথমে রেগে গেল, আমি হাবিজাবি বুঝিয়ে শান্ত করে ফেলেছিলাম। আমি তো জানতাম তো একটু বোঝালেই মা শান্ত হয়ে যাবে। মানে আমি তার নিজের ছেলে হওয়া সত্ত্বেও মা তোকে বেশি ভালোবাসে। বাদ দে এসব। তারপর নিজের পা দেখে বলল, দেখ, মামুনি দিয়েছে পায়েল দুটো, সুন্দর না? রুদ্র এগিয়ে গিয়ে মেঝেতে মায়ের পাশে বসলো। মায়ের বিছানায় পা ঝুলিয়ে বসেছে। মায়ের পা দুটো নিজের কোলে নিয়ে পায়েলে হাত ছোয়ালো। স্বর্ণের দুটো মোটা পায়ের। মায়ের খুশিতে গদগদ হয়ে বলল, জানিস, পায়েল দুটো নাকি মামুনির শাশুড়ি তাকে দিয়েছে, আর মামুনি আমাকে দিয়েছে। কেমন লাগছে আমাকে? জানি। এগুলো দাদি আম্মা মায়ের বিয়ের দিন দিয়েছিল। সুন্দর লাগছে তোকে। সত্যি? শ্যাম্পু লাগিয়েছিস? হ্যাঁ, মামুনি হেয়ার প্যাক লাগিয়ে দিয়েছিল তাই। ঘ্রাণটা অনেক কড়া। কি শ্যাম্পু লাগিয়েছিস? এত সুন্দর একটা স্মেল। ওটা অর্গানিক। হেয়ার প্যাকের সাথে অনলাইনে অর্ডার করেছি। আমাকে দিস তো, আমিও ইউজ করব। আচ্ছা। তোর চুলগুলো অনেক সুন্দর মায়ু। মায়া রুদ্রের চিবুক ধরে ওর মাথা উপরে তুলো। হঠাৎ চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোর বলতো? এত প্রশংসা করছিস যে? তোর মুখে আমার এত প্রশংসা তো আমার হজম হচ্ছে না রে। কুত্তার পেটে কখনো ঘি সহ্য হয় শুনেছিস? তাই আমার প্রশংসা তোর সহ্য হচ্ছে না। চিন্তা করিস না, আমি তোর প্রশংসা করছি না, আমি তোর চুলের প্রশংসা করছি। দুটোই আলাদা। শুধুমাত্র তোর এই চুলগুলো আমার এতটা সুন্দর লাগে। মানে বলতে চাইছিস আমি শুধু চুল সুন্দর আর বাকি আমিটাই সুন্দর না, তাই তো? ইয়েস, তোর এই শাকচুনে চেহারাকে সুন্দর বলার মতো মহান আমি নই। রুদ্র হাসি হাসি মুখে বলল। মায়ের ঠাস করে চর বসালো রুদ্রের পিঠে। রুদ্র চোখ মুখ কুচকে উঠে দাঁড়ালো। নিচের ঠোঁট কামড়ে বলে উঠল, সাথে তোকে শাকচুনে বলি? মায়ের জিহবা দেখালো। রুদ্র অশ্বমের দিকে যাওয়া হলো। মায়ের পিছন থেকে ডেকে বলল, তাড়াতাড়ি নিচে আসিস, মামুনি এক্ষুনি দুপুরের খাবার জন্য ডাকবে। সারপ্রাইজ আছে আজকে একটা। ওকে। রুদ্র ফ্রেশ হয়ে নিচে নামলো। চেয়ারে তার বাবা বসে আছে। রুদ্র তার পাশে গিয়ে বসলো। মায়ের কিচেন থেকে সব এনে দিচ্ছে, আর আফানা চৌধুরী প্লেটে খাবার বাড়ছেন। রুদ্র দেখলো টেবিলে হরেক রকমের খাবার, কমপক্ষে 15 রকমের ডিশ তো হবেই। রুদ্র আফানা চৌধুরীর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আজকে কি কোনো স্পেশাল কিছু আছে নাকি আম্মু? হঠাৎ এত আয়োজন? এখন কি তোমাকে জিজ্ঞেস করে রান্না করতে হবে? এখন কি হবে সেটা তোমার থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি? তুমি তো কারো পারমিশনের ধারও না। রুদ্র দেখলো পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে, মানে তার মায়ের রাগ এখনো কমেনি। রুদ্র চুপ থাকায় শ্রেয়া মনে করলো। মায়ের কিচেন থেকে সব এনে টেবিলে রাখলো। রাফানা চৌধুরীকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি বেরিয়ে দিচ্ছি। রুদ্র আর সবর করতে পারল না। বিশেষ করে আজ গলদা চিংড়ি রান্না হয়েছে। রুদ্র গলদা চিংড়ির বাটি টেনে নিল, এটা দিয়ে খাবে আগে। রুদ্র খাওয়া শুরু করলো। খেতে খেতে রাফানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আজকে সব কিছু তো মজা হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেই পাচ্ছি না। আজকে তোমার রান্নাগুলো ডিফারেন্ট লাগছে একদম। আজকে আমি রান্না করিনি। রাফানা চৌধুরী রুদ্রের দিকে না তাকিয়ে উত্তর দিল, তুমি করনি? তাহলে এত কিছু কে করেছে? আজকে সব কিছু আমার প্রিন্সেস রান্না করেছে। রোয়ান চৌধুরী মায়ের দিকে তাকিয়ে হেসে বলল। মায়া বিনিময়ে হাসলো। রুদ্রের হাত থেমে গেল। এ কি অবিশ্বাস্য কথা! এত সব রান্না করেছে, তাও আবার মায়া, যে কিনা এক গ্লাস পানি পর্যন্ত নিচে ঠেলে খায় না। কোনোদিন কিচেনেও গিয়েছে কিনা সন্দেহ। সে রান্না করেছে, তাই এত মজার খাবার। রুদ্র অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, কি করে করলি এত সব? আমি তো জানতাম তুই রান্নার রও জানিস না। ইউটিউব দেখে শিখেছি। মায়া হেসে বলল, আমার মেয়েটা অনেক ট্যালেন্টেড। একবার দেখে সব কিছু রপ্ত করে নিতে পারে।
রাফানা চৌধুরী খেতে খেতে বলল। রুদ্র তাকিয়ে দেখে মায়াকে, হেসে হেসে তার মা বাবাকে এটা ওটা বেড়ে দিচ্ছে। মেয়েটা আসলে ওর মা বাবাকে নিজের মা বাবার মতোই ভালোবাসে। এটা ওর পরিবার, তাই হয়তো এই পরিবারে রুদ্র চেয়েও মায়ের প্রায়োরিটি সবসময় বেশি। রুদ্র, হুম। কি দেখছিস বেবি? ভীষণ মনোযোগী মোবাইল টিপছে রুদ্র। বুড়ো আঙুল অনবরত টাইপিংয়ে ব্যস্ত ওর। নিজের ধ্যান জ্ঞান সবটুকু দিয়ে অহর্নিশ চ্যাটিং করে যাচ্ছে কারোর সাথে। ফোনে দৃষ্টি রেখে অন্যমনস্ক হয়ে বলল, হুম। কি কার সাথে এভাবে মন প্রাণ সব খুইয়ে কথা বলছিস? এ পর্যায়ে ফোন থেকে মাথা তুলল রুদ্র। মাথা নিচে হাত দিয়ে অছোয়া হয়ে আছে মায়া। শাড়ি পরেছে, আজও কোমর সমান চুলগুলো ছিটিয়ে আছে বেডের উপর। পা দিয়ে পেঁচিয়ে রেখেছে কোলবালিশ। ফর্সা পায়ে চকচক করছে সোনার নুপুরখানা। বিছানার এক প্রান্তে মায়া বসা, অন্য প্রান্তে রুদ্র। ফলস্বরূপ রুদ্র মেইনলি করছে এটা কি সেটা দেখতে পারছে না মায়া। আসলেও দেখার চেষ্টাই করছে না। ও শুধু তীক্ষ্ণ নজরে দেখছে রুদ্রের এক্সপ্রেশন। হৃদয়ের মাঝে গোটা কয়েক ভাজর সন্দেহীন দৃষ্টি যেন স্ক্যান করছে ওকে। রুদ্র সোজা হয়ে বসলো, সাফে দিয়ে বলল, কই, কারোর সাথে কথা বলছি না তো। কিন্তু আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি চ্যাটিং করছিস কারোর সাথে। রুদ্র ঠোঁট কামড়ে মিনমিন করে বলল, না তো। যেভাবে ধরে আছিস ফোনটা ওভাবে উল্টো করে দেখাতো। রুদ্র তাৎক্ষণিক দেখালো না। একটু সময় নিয়ে ফোনটা এগিয়ে দিল মায়ের দিকে। মায়ের হাত বাড়িয়ে নিল। মেসেঞ্জারে ঢুকে প্রথমে আরশি নাম্বারে সব মেসেজ চেক করলো। রুদ্র কাচুমাচু হয়ে বসলো। ফোন চেক করে দীর্ঘশ্বাস ফেলো মায়া। রুদ্রের মোবাইল ফিরিয়ে দিল রুদ্রকে। রুদ্র কণ্ঠ খাদে নামিয়ে বলল, এমনি ওর হেলথ কন্ডিশন জিজ্ঞেস করছিলাম। 4 ঘন্টা ধরে খোঁজখবর নিতে 4 ঘন্টা লাগে? রুদ্র উত্তর দিল না। মায়া উঠে বসলো, অসহায় স্বরে বলল, আমার মধ্যে কি খুব বেশি কমতি আছে রুদ্র? এইভাবে কেন বলছিস? কিভাবে বলতাম বল? বিয়ের পরও তুই তোর এইসব কাহিনী ছাড়তে পারিস না। আর সে এখন সুস্থ রুদ্র, তারপরও ওর সাথে এমন ঘন্টার পর ঘন্টার কথা বলার দরকার কি? আমার কষ্ট লাগে তো। অন্য মেয়ের ছায়াও সহ্য হয় না তোর উপর, অথচ তুই আমাকে কষ্ট দিতেই বেশি ভালোবাসিস। রুদ্র মুখ কালো করে তাকালো মায়ের দিকে, বলল, আমরা জাস্ট এমনি কথা বলছিলাম। বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো মায়া। মলিন হেসে বলল, বল, যার সাথে মন চায় তার সাথে কথা বল। আমি ক্লান্ত হয়ে গেছি তোর সাথে মারামারি করতে করতে। আমি আজ থেকে আর তোকে কিচ্ছু নিষেধ করব না। তোর যা মন চায় তুই তাই করিস। বলেই ব্যালকনিতে চলে গেল। মাথা নিচু করে বসে থাকলো রুদ্র। ওরা সত্যি এমনি কথা বলছিল বন্ধুর মতো। মায়া ভুল বুঝলো ওকে। রাগ করে এখন বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র উঠে দাঁড়ালো। ধীর পায়ে বেলকনিতে গিয়ে দেখলো বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে মায়া। নিনিমেষ তাকিয়ে আছে আকাশের দিকে। রুদ্র গিয়ে দাঁড়ালো ওর পাশে। মায়া ফিরে তাকালো না। রুদ্র আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। হাত দিয়ে কাজ জড়িয়ে ধরে বলল, আমি ওর সাথে বন্ধুর মতো কথা বলছিলাম জান। বল না, মানা করিনি তো। নিষেধ সেখানেই করা যায় যেখানে অধিকার থাকে। আমার কোনো অধিকার নেই তোর উপর। তোর যা মন চায় কর। না, মানা করবি। যেটা তোর পছন্দ হবে না সেটাতে নিষেধ করবি আমাকে। ঝগড়া করবি, মারামারি করবি। বিশেষ কর আমি রুহানি আর রিয়ানের সাথে যেভাবে কথা বলি সেভাবে কথা বলছিলাম আরশির সাথে। রুহানি আর রিয়ানার সাথে আশিকে মিলাবি না রুদ্র। ওদের সাথে সম্পর্কে ছিলি না তুই, কিন্তু আশির সাথে ছিলি। দুটো গুলি আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। রুদ্র অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। মায়া তাকিয়ে আছে আকাশের দিকে। ওর চোখে পানি টলমল করছে। মেয়েটা ইদানিং কিছু হলেই মন খারাপ করে ফেলে। চোখে পানি এসে ভেড়ে নিমিশেই। অথচ মায়া অনেক স্ট্রং, কোনো কিছুই ওর উপর তেমন প্রভাব ফেলতে পারে না। কিন্তু রুদ্র সংঘটিত কিছু হলেও এমন বিহেভ করে। রুদ্র দীর্ঘশ্বাস ফেল। এক হাতে মায়াকে জড়িয়ে নিজের কাছে নিল। মায়া ছুটতে চাইল, রুদ্র ছাড়ল না। সরি। দরকার নেই, যার সাথে ইচ্ছে তার সাথে কথা বল। আমি কে হই তোকে মানা করার? জেলাস ফিল করছিস? মায়া হাসলো, ব্যঙ্গ করে বলল, আমি কেউ? আমার জেলাস ফিল হয় না। হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। তোকে সারা জীবন নিজের ভেবে এসেছি তো। অন্য কেউ অধিকার দেখালে সহ্য হয় না। জানি আমি খারাপ, কিন্তু ভালো হয়ে কী লাভ যদি নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলতে হয়? তুই খারাপ না। মিথ্যে কেন বলছিস? তুই তো আমাকে খারাপই ভাবিস। মুক্তি পেতে চাস আমার থেকে, কিন্তু তোর মুক্তি নেই,
খারাপ মানুষেরা অন্যদের অনুভূতির ধার ধারে না, শুধু নিজেরটাই বোঝে। আর কত নিজের বুঝবে? তোর অনুশোচনা হয় না মায়ু একটু? বিয়েটা আমি করতে চাইনি, এত ছলাকলা করার কোনো দরকার ছিল না। আমি তো চেয়েছিলাম বিয়ে করতে, তোর সাথে থাকতে, কিন্তু তুই তো আমাকে রাখতে চাস না, এর জন্যই এত চলাকলা। আমি তো চাইলে এখনো ছেড়ে চলে যেতে পারি তোকে। তখন এই বিয়ের মূল্য কি? সংসার করাটা দুজনের তরফ থেকে আসে। তুই কখনোই একা এই সংসারটা টেনে নিয়ে যেতে পারবি না। আমার এখনো সুযোগ আছে তোকে ছেড়ে দেওয়ার। জোর করে সংসার হয় না, ভালোবাসা পাওয়া যায় না। মায়া অসহায় দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে, চোখ বেয়ে জল গড়ালো ওর। রুদ্র ওর গাল ধরে দুহাতে মুছিয়ে দিল, নরম স্বরে বলল, খারাপ মানুষ অত কাঁদে না, তুই কেন কাঁদছিস? মায়াতে কান্না মানায় না, ও সবসময় কঠিন ব্যক্তিত্ব নিয়ে থাকে। মায়া চমকা জড়িত হলো রুদ্রকে। রুদ্র অবাক হলো না, মায়ের সব কাজ হুটহাট করে। রুদ্র হাত রাখলো ওর পিঠে। মায়ের ভাঙা গলে বলল, ভালোবাসতে হবে না, শুধু কথা দে কোনোদিন ছেড়ে যাবি না। আমি থাকতে পারবো না রে তোকে ছাড়া, অনেক কষ্টে পেয়েছি আমি তোকে। পরের দিন ক্লাসরুমের অবস্থা খারাপ, চারিদিকে শোরগোল। যে যার মতো বন্ধুমহলের সাথে বসে কথা বলছে। শিডিউল অনুযায়ী ফার্স্ট ক্লাস কেমিস্ট্রি, আর কেমিস্ট্রি টিচার আজকে অনুপস্থিত, তাই সবাই মনে সুখে গল্প করছে। মায়া আপার বেঞ্চে উপর বসে আছে। বন্ধুমহলের সবাই গোল হয়ে এক এক করে বেঞ্চে বসা। কেউ উপরের বেঞ্চে বসেছে তো কেউ নিচের বেঞ্চে। খুবই গুরুত্বহীন আলোচনা হচ্ছে। ক্লাসের কে কার সাথে রিলেশনশিপে গেল, কার ব্রেকআপ হয়ে গেছে, কে কী করেছে, কোন স্যার কোন ম্যামের সাথে ইটিস পিটির করছে, মূলত এটাই হচ্ছে আলোচনার টপিক। আবার মাঝে মাঝে আশিকে নিয়েও কথা হচ্ছে। কিছুক্ষণ সবাই একসাথে সমবেদনা জানাচ্ছে মেয়েটার জন্য, আবার তারপর সবাই মিলে রুদ্রকে একসাথে পিঞ্চ মারছে। এই কয়েকদিনে দেখানো অতি দরদ নিয়ে সবাই তুমুল রোস্ট করছে রুদ্রকে। বেচারা রুদ্র কাচুমাচু হয়ে বসে আছে, না পারছে সইতে, না পারছে কইতে। সেই যে আশির সাথে রিলেশনে গেল, তারপর থেকে এসব কাহিনী হয়ে গেছে শুরু। এর আগে অবশ্য এমন করতো না, তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। এসব এখন আর গায়ে লাগে না। রুদ্রেদের রাজগবি কাহিনী শুনতে শুনতে দরজার দিকে তাকালো। আশি ঢুকছে দরজা দিয়ে, পেছনে তার বন্ধুরা হেসে হেসে কথা বলছে সবার সাথে। মুহূর্তে একটা জটলা বেঁধে গেল ওখানে। সবাই জেনেছে আশির অসুস্থতার কথা, তাই অনেকে গিয়ে কথা বলছে ওর সাথে। রোহানি রুদ্রের পাশেই বসা ছিল। রুদ্রকে ওইদিকে তাকিয়ে থাকতে দেখে মাথার পেছনে গাঁটটা মারল। রুদ্র বিরক্তিকর চোখে তাকালো ওর দিকে। ওইদিকে কি দেখছিস ব্যর্থ? দেখছিস না গুরুত্বপূর্ণ আলোচনা চলছে? টিকবে কি করে? মন তো অন্য কোথাও পাতনা মিলিয়ে উড়াল দিয়েছে। রুদ্র আর কথা বাড়ালো না। ওদের সাথে কথাই কোনোদিন যেতে পারেনি, আর পারবেও না। চলো সবাই ওর সাথে গিয়ে কথা বলে আসি। যতই হোক গতকালই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে মেয়েটা, একটা মানবতা তো আছে নাকি? মায়ের কথাই সবাই একেবারে সম্মতি জানিয়ে নেমে দাঁড়ালো। তারপর চলে গেল আশির সাথে কথা বলতে। রুদ্র গট হয়ে বসে থাকলো। কত বড় খচ্চরেরা! মায়া বলা মাত্রই দৌড় দিয়েছে, কিন্তু এখন এই কথাটা যদি রুদ্র বলতো তাহলে অনর্থ হয়ে যেত। সবাই গিয়ে কথা বলছে আশির সাথে। রুহানি তো একেবারে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো আশিকে, যেন কতদিনের সাথী এরা। ও হসপিটালে অ্যাডমিট থাকায় এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট যেন রুহানি পেয়েছে, এমন একটা ভাব ধরছে। রুদ্র বেঞ্চে বসেছিল। আশি রুদ্রর সামনে গিয়ে দাঁড়ালো, টেবিলে হাত রেখে ওর দিকে ঝুঁকে বলল, আমার সাথে কথা বলতে গেলে না কেন? সবাই কথা বলছিল, তাই আর যায়নি। রুদ্র আমতা আমতা করে বলল, সো হোয়াট, সবাই কিছু বলে তুমি যাবে না? সবাই আর তুমি কি এক নাকি? এক না? না, তুমি আলাদা। রুদ্র কিছু বলতেই যাবে, তার আগেই মায়া আশির গলা জড়িয়ে কাঁধে হাত রাখলো। আশির দিকে তাকিয়ে কিছু ভাবার ভান করে বলল, ও সবার চেয়ে আলাদা কেন? সেটা আমার চেয়ে বেশি তুই জানিস, তাই নয় কি মায়া? মায়া ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর আশির দিকে তাকিয়ে বলল, ওসব অনেক আগের কথা, কিন্তু এখন রুদ্র তোর কাছে সবার চেয়ে আলাদা হওয়ার কথা নয়। তোকে একটা অ্যাডভাইস দেই, একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নে। যা হবার নয় তা স্বপ্ন দেখিস না। অন্যের হাজবেন্ডের সাথে এভাবে কথা বলতে নেই। যার সাথে কথা বলছে তার তো কোনো সমস্যা হচ্ছে না, তোরও তো সমস্যা কিসের সেটাই তো বুঝতে পারছি না। ব্রো, যার সাথে কথা বলার চেষ্টা করছিস সে আমার ব্যক্তিগত মানুষ,
তাই তার সাথে এই টাইপের কথাবার্তা আমি সহ্য করব না। তোর কি লজ্জা করছে না ওর সাথে কথা বলতে? যে তোকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আরেকজনকে বিয়ে করে নিল, তার সাথে কথা বলার আগে তোর লজ্জা পাওয়া উচিত। রুচিবোধ বলে কিছু আছে নাকি সেটাও নেই। রুদ্র চকিতে উঠে দাঁড়ালো, মায়াকে থামানোর চেষ্টা করে বলল, কেন বলছিস এসব ওকে? ওর কি দোষ? একজন অসুস্থ মানুষকে অন্তত তোর তিক্ত বলি থেকে রেহাই দে। ওর কোনো দোষ নেই। আমি তিক্ত বলে আওড়াচ্ছি? ও কেন এত পিরিতি দেখাতে আসছে তোর সাথে? তুই বিবাহিত জেনো, তারপরও বলবি ওর দোষ নেই? ভালোবাসা তো দেখি একেবারে উতলে পড়ছে ওর জন্য। হ্যাঁ, উঠলে পড়ছে ভালোবাসা। এত চোখে কথা শোনাচ্ছিস? কখনো নিজের দিকটা ভেবে দেখেছিস? ও আর যাই করুক না কেন, অন্তত তোর মতো অন্যের সাথে জোর জবরদস্তি করে না। অন্তত ছলনা করে ট্রাপে ফেলে কাউকে বিয়ে করেনি। তাই লজ্জা ওর না, তোর পাওয়া উচিত। রুচিবোধের সমস্যা তোর আছে, ওর না। আগে নিজেকে ঠিক কর, তারপর অন্যজনকে ব্লেম করতে আসিস। রুদ্র খুব কঠোর স্বরে বলল, তারপর হনহনিয়ে বেরিয়ে গেল ক্লাসরুমের বাইরে। রাহুল রুদ্রের পিছু পিছু গেল। মায়া পাথর হয়ে দেখলো ওর প্রস্থান। আরশির সামনে ওকে এভাবে বলতে পারলো। রুদ্রের একটু খারাপ লাগলো না। আশির ওসব কথা বলাই ওর খারাপ লেগেছিল, তাই তো এভাবে বললো আরশিকে। নয়তো ও তো কিছু বলতে চায়নি আরশিকে। আরশির সাথে সব ঝগড়া তো ওর হর হামেশাই লেগে থাকে। কিন্তু রুদ্র যা বললো তা এভাবে তো কোনোদিন বলেনি রুদ্র, তাহলে আজ কেন বলো? মায়ের চোখ জ্বলছে কিন্তু কাঁদতে পারছে না। এতগুলো মানুষের সামনে কাঁদলেই ইজ্জতে দফা রফা হয়ে যাবে। আরশি মায়ের সামনে দাঁড়ালো, শীষ বাজালো মায়াকে বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে হেসে বলল, ইস, এটা কি হয়ে গেল যে বিয়ে নিয়ে এতক্ষণ এত অহংকার করলি? সে বিয়েটাই তো রুদ্রর কাছে কোনো দাম নেই। বেচারি, খারাপ লাগছে রে তোর জন্য। কি বলছিলি মনে আছে? রুদ্রকে তুই কেড়ে নিয়েছিস আমার থেকে, আর কখনো আমি যাতে মিথ্যে স্বপ্ন না দেখি, ব্লা ব্লা। কিন্তু মিথ্যে স্বপ্ন দেখেছিস তুই, আমি না। রুদ্র আমাকে ভালোবাসে, তোকে না, আর কোনোদিন বাসবেও না। তুই ওকে ছলনা করে বিয়ে করতে পেরেছিস ঠিকই, কিন্তু ওর ভালোবাসা কোনোদিনও তুই পাবি না। রুহানি এগিয়ে সে কিছু বলতে যাবে, তার আগে আরশি থামিয়ে দিল। নো রুহানি, এটা আমার আর মায়ের ব্যাপার, তুই কথা বলবি না। যদি তোর কথা বলতেই হয় তাহলে আমি মনে করব তোর বান্ধবী একাই যুদ্ধ করতে পারছে না আমার সঙ্গে। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার হাসলো, দুঃখী হওয়ার ভান করে বলল, আসলেই পারছিস না রে যুদ্ধে? রুদ্র আমাকে বিয়ে না করেও আমাকে ডিফেন্ড করলো, তাও তার বিয়ে করা বউয়ের থেকে। কিন্তু একটা জায়গায় তুই ভুল, ও কোনোদিনও বিয়ের স্বপ্ন দেখায়নি আমাকে। আমরা এমনিই একসাথে ছিলাম। চ্যালেঞ্জে আমি জিতবো বেবি। খুব তাড়াতাড়ি তোর পুতুল বিয়ের সমাপ্তি ঘটবে, আর এটা রুদ্র নিজেই করবে। বলে আরশি শীষ বাজিয়ে মায়ের সামনে থেকে চলে গেল। রাত্রির তৃতীয় প্রহর চলছে। কক্ষে সবকিছু নিশ্চুপ নির্লিপ্ত। এসি চলছে না, এমনকি ফ্যান পর্যন্ত বন্ধ করে রাখা। মায়ের খাটের সামনে মেঝেতে বসে আছে। খাটের উপর মাথা রেখে সিলিংয়ের বন্ধ ফ্যানের দিকে তাকিয়ে আছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা আর মেঝ জুড়ে। চোখের কানের বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু তাতে মায়ের কোনো হেলদোল নেই। চোখের পানি কানের ডগা পেরিয়ে এলোমেলো চুলে গিয়ে পৌঁছায়। তবু মায়া তা মোছার প্রয়াস চালায় না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। চোখের পাতা ফেলতেও যে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগের অভিজ্ঞতা মনে করতেই বুকের মধ্যে কষ্টগুলো আছড়ে পড়ছে। সন্ধ্যার পরপরই রোদের সাথে তুমুল ঝগড়া হয়েছে মায়ার। সে যে ছেলেটা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। রাতের খাবারও খাওয়া হয়নি নিশ্চয়ই। রুদ্র যাওয়ার পর সে যে দৌড় দিয়ে এভাবে বসেছে, এখনো পর্যন্ত দরজা খোলেনি। এখনো গাঢ় হয়ে ওভাবেই বসে আছে আর চোখের পানি ফেলছে। রাফানা চৌধুরী খাবার খেতে অনেকবার ডেকেছে, দরজা ধাক্কিয়েছে, কিন্তু মায়ের দরজা খোলেনি। মায়ের যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে। কেন ছেলেটা এমন করছে মায়ের জানা নেই। বিয়ের পর কত মাস সংসারও করে ফেল, কই এমন তো কোনোদিন করেনি। যদি জোর করে বিয়ে করা নিয়ে সমস্যা হয় তাহলে তো প্রথম থেকেই হতো। এভাবে মাঝে এসে তো সব বদলে যেত না। রুদ্র প্রথম কয়েকদিন হয়তো রাগারাগি করেছিল, কিন্তু তারপর তো সব মেনে নিয়েছে। মায়া ফিল করেছিল রুদ্র নিজেও তাদের সংসারটা সুন্দর করে গড়তে চেয়েছিল, মানিয়ে নিতে চেয়েছিল সবটা। বিয়েটাও মেনে নেওয়ার চেষ্টা করছিল আস্তে আস্তে। তাহলে এখন কেন এমন করছে মায়ের জানা নেই। ঝগড়ার সূত্রপাত ঘটেছে আশির ফোন করা নিয়ে। ভার্সিটি থেকে ফিরে আসার পর থেকেই আশি কল করছিল রুদ্রকে। মায়া প্রথমে কিচ্ছু বলেনি।
রুদ্র তো এসব হরহামেশাই করে থাকে ওকে দেখে দেখে, কিন্তু আসার পর থেকে রুদ্র ফোনটা রাখেনি। নিজের কান থেকে একবারও কোনো না কোনো কথা বলছিলই আরশির সাথে। মায়ের প্রথমে শান্তভাবে বলেছিল যাতে কথা না বলে, ওর অসম্ভব খারাপ লাগে, কষ্ট হয়। মায়ের বোঝাতে পারে না, কাঁদতে পারে না, কিন্তু হৃদয়টা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। রুদ্রর অন্য মেয়ের সাথে কথা বলাও সহ্য হয় না ওর, কিন্তু রুদ্র ওর ইমোশনের একটু দাম দেয়নি। ওর আবেগী কথাবার্তার কোনো প্রভাব ফেলতে পারেনি ওর উপর। অনুতপ্ত হওয়ার বদলে আরও তেরা তেরা কথা বলেছে। এটা বলেছে যে এটা নাকি ওর পার্সোনাল বিষয়, ওর পার্সোনাল বিষয় যেন মায়া বাহাত না ঢোকায়। রুদ্র কথা বলছিল ব্যালকনিতে দাঁড়িয়ে। মায়া গিয়ে ফোনটা ছিনিয়ে নিল ওর হাত থেকে, চেঁচিয়ে বলল, এই, তোর লজ্জা করে না? আরেকজনের হাজব্যান্ডকে ফোন দিয়ে কথা বলছিস? নির্লজ্জ! আরেকজনের জিনিসে এত কিসের আবেগ তোর? বেহায়া কোথাকার! যদি তোর লজ্জা থাকতো। মায়া আর বলতে পারল না। রুদ্র ছিনিয়ে নিল ওর ফোন, রেগে মেগে আগুন হয়ে বলল, ওকে কেন এসে বলছিস? হ্যাঁ, আমার যার সাথে বলছে তার সাথে কথা বলবো। আমার কোনো সমস্যা হচ্ছে না ওর সাথে কথা বলতে। তোরও তো কিসের সমস্যা? বেহায়া তো তুই, তোর লজ্জা নাই? আমি এত করে বলছি আমি তোর সাথে থাকতে চাই না, তারপরে কেন পড়ে আছিস? আরেকজনকে নির্লজ্জ বলার আগে নিজের দিকে থাকা। তারপরই মায়ের সাথে তুমুল কথা কাটাকাটি শুরু হয়েছিল ওর। মাকে আরও অনেক কথা শুনিয়েছিল রুদ্র, অনেক কিছুর জন্য দায়ী করেছে তাকে। আর তারপর বাড়াবাড়ির এক পর্যায়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। মায়ের মাথা তুলে তাকালো ঘড়ির দিকে, 1:35 এখনো ছেলেটার বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। কোথায় আছে ছেলেটা? মায়া একবার ভাবলো কল করবে, কিন্তু ও কল করলে যদি আরও রেগে যায়, রেগে একেবারে বাড়ি না ফিরে, তাহলেই সেজন্য আর কল করলো না। মায়ের একদিকে যেমন কষ্টও লাগছে, অন্যদিকে তেমনি চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। বাইরে থেকে কিছুর আওয়াজ আসছে, কিন্তু দরজা বন্ধ থাকায় মায়া ভালোভাবে কিছু শুনতে পারছে না। এত রাতে আবার কি হলো? মায়া কোনো মতে টালমাটাল পেয়ে গিয়ে দরজা খুললো। রোডের আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে চলে এসেছেও। মায়া তখনই মনে শান্তি পেল, কিন্তু নিচ থেকে রাফানা চৌধুরীর আওয়াজও শুনতে পেল। মায়া কাউকে ধমকে ধমকে কিছু বলছেন, রুদ্রকে বকছে। মায়ের মস্তিষ্কে এই প্রশ্নের উদয় হতেই খালি পায়ে দৌড় দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে নিচে দেখলো রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফানা চৌধুরীর সামনে। রাফানা চৌধুরী একের পর এক বাণী শুনিয়ে যাচ্ছে তাকে। সমস্যাটা কি তোমার? এত রাতে কোত্থেকে এসেছো? দিনে দিনে উচ্ছৃঙ্খল আচরণ করছো তুমি। কেন ঝগড়া করেছো তুমি মায়ার সাথে? আর ঝগড়া হলেই বাড়ি থেকে বেরিয়ে দিতে হবে নাকি? তুমি জানো মেয়েটা তোমার জন্য রাতের খাবার পর্যন্ত খায়নি? রাফানা চৌধুরী রেগে বলেন। এতক্ষণ চুপ থাকলে রুদ্র এবার মুখ খুলল। আমি বলিনি ওকে না খেয়ে থাকতে। এত আলগা পেরে দেখাতে কে বলেছে? নাটক আসলে ভালোই পারে, বুঝেছ? আসলে আমাকে খারাপ প্রুফ করে নিজের সমস্যা মহল ছেড়ে থাকার প্রয়াস চালাচ্ছে। রুদ্র, রাফানা চৌধুরী ধমকে উঠলেন, গাট গাট স্বরে বললেন, মনুষ্যত্ব হারিয়ে ফেলছো তুমি। আগে তো এমন ছিলে না। কি হয়েছে তোমার? মেয়েটা তোমার জন্য খায়নি রুদ্র, আর তুমি বলছো নাটক করছে? কতটা ভাবে ও তোমার জন্য, কতটা ভালোবাসে তোমাকে, এর প্রতিদান এসব দিচ্ছ? আমি বলেছি না কি ভালোবাসতে আমাকে, তাহলে কেন এত ভালোবাসা দেখাচ্ছে? যদি ভালোবাসতই তাহলে ছলনা করে বিয়ে করতো না। আর জানো, এই দুনিয়াতে আমার ভালোবাসার মানুষের অভাব নেই। ওর ভালোবাসা না হলেও চলবে। মায়া দাঁড়িয়েছিল সিঁড়ির উপর। এখনো দুজনের মধ্যে একজনও খেয়াল করেনি তাকে। রুজুর এই অকপট স্বীকারোক্তি হৃদয়কে যে এফর ওফর করে দিচ্ছে। ওকে নিয়ে এতটা ঘৃণা কখন জমল রুদ্রর মনে? এতটা ঘৃণা কি আসলে ডিসার্ভ করতো ও? রাফানা চৌধুরী কথার খেই হারিয়ে ফেলেন, তারপরও নিজেকে সামলে বললেন, কেন এমন করছো রুদ্র? মানছি বিয়েটা তোমার নিজের ইচ্ছায় হয়নি, কিন্তু তুমি তো বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করছিলে, বলো এখন কি হলো? আর তোমাকে ভালোবাসার অনেক মানুষ বলতে আর শিখে বোঝালে, তাই না? তুমি কি ভুলে গেছো বিবাহিত তুমি? তারপরও কোত্থেকে আরশির জন্য এত ভালোবাসা উতলে পড়ছে তোমার? আমার ভালোবাসা উঠলে পড়ছে কিনা জানি না, কিন্তু তোমাদের ভালোবাসা সবসময় উঠলে পড়ে মায়ের জন্য। শুধু তোমাদের না, আমার বন্ধুদেরও সবাইকে জাস্ট জাদু করে রেখেছ। আর তোমার কথা তো বাদই দিলাম, ওই যে একটা প্রবাদ আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
সজোরে রোদের গালে চড় বসালেন রাফানা চৌধুরী। মধ্যরাত হয়, সে অজে ড্রয়িং রুম যেন কেঁপে উঠল। মায়া আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে মুখে হাত দিয়ে ফেল। রুদ্র গাঢ় হয়ে দাঁড়িয়ে আছে, মুখে টু শব্দটুকু করেনি। রাফানা চৌধুরী ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, দৃষ্টিতে যেন আগুন ঝরে পড়ছে। রাফানা চৌধুরী চিৎকার করে বলেন, অসভ্য বেয়াদব, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না তুমি? ভুলটা আমারই, আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি, তাই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। রাফানা চৌধুরীর গলা কাঁপছে। মায়া দৌড়ে এসে সামলালো তাকে, হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মামনি, ওকে মারছো কেন? সামলাও নিজেকে, মেরো না ওকে। মায়ার সাথে রুদ্রের সব রাগিয়ে পড়ল মায়ের উপর। জোরপূর্বক মায়াকে রাফানা চৌধুরীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পাশে দাঁড় করালো। তা ছিল করে বলল, নাটক করছিস তাই না? এত নাটক পাস থেকে? এই সব কিছু তো তোর জন্য হয়েছে। নিশ্চিত উপরে দাঁড়িয়ে থেকে মজা নিয়েছিলে তুই। আসলে তোর মতো স্বার্থপর মেয়ে আমি আমার লাইফ আর দূরে দেখিনি। রাফানা চৌধুরী আবার মারতে যাবেন, তার আগে মায়া হাত ধরে আটকালো তাকে। রাফানা চৌধুরী বড় বড় করে শ্বাস নিলেন। রুদ্রকে উদ্দেশ্য করে রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমার চোখের সামনে থেকে চলে যাও রুদ্র, আমার তোমাকে সহ্য হচ্ছে না। রুদ্র বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। একবার পিছনে ফিরে পর্যন্ত তাকালো না। মায়া জড়িয়ে ধরল তার মামনিকে, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও মামনি, এমন করো না, অসুস্থ হয়ে পড়বে তুমি। ও এমন কেন করছে মায়া? হয়েছেটা কি ওর? কিরকম ব্যবহার করলো দেখলি আমার সাথে? রেগে আছে মামনি, তাই এমন করে ফেলেছে। তুমি চিন্তা করো না এটা নিয়ে, আমি কথা বলছি ওর সাথে। আবার তোকে অপমান করবে ও? মায়া মলিন হেসে বলল, ভুল যখন করেছি তখন অপমান তো সহ্য করতেই হবে। তুমি যতই প্রোটেক্ট করার চেষ্টা করো না কেন, কিন্তু এটা তো সত্যি যে ওর বিয়েতে মত ছিল না। ওর রাগ স্বাভাবিক মামনি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক হবে। আমার তো মনে হচ্ছে না, দিন দিন আরো উচ্ছৃঙ্খল আচরণ করছে ও। রাফানা চৌধুরী উদাস কণ্ঠে বলেন। রুদ্র খাটের পাশে হাঁটুতেই মুখ গুজে বসে আছে। মায়া হন্তদন্ত হয়ে কক্ষে এলো, হাঁটু ভাঁজ করে রুদ্র শিয়রে বসলো। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারল না। নিশ্চয় এখন স্বাভাবিক কথা বলার অবস্থায় নেই রুদ্র। একজন মা তার এত বড় ছেলের গায়ে হাত তুলেছে, এটা তো চারটিখানি কথা নয়। রুদ্রের বাহুতে হাত দিয়ে আস্তে করে ডাকলো মায়া। রুদ্র। না, কোনো সারা শব্দ নেই। মায়া আবার ডাকলো তাকে। কয়েকবার ডাকার পর রুদ্র মাথা তুলে চোখ মুছল। পাশে থাকা মায়াকে এক প্রকার উপেক্ষা করে উঠে দাঁড়ালো। মায়া কিছু বলতে যাবে, তার আগেই থামিয়ে দিল তাকে। উল্টো ঘুরে না তাকিয়েই বলল, মায়া রুদ্রের নিষেধ অমান্য করে অসহায় কণ্ঠে বলল, আমি তো চাইনি এমন হোক, বিশ্বাস কর। মামনি যে এমন করবে সেটা কল্পনাও করতে পারিনি আমি। অনেক ব্যথা পেয়েছিস তাই না? একটু দেখতে দে আমাকে। রুদ্র এবার মায়ের দিকে খুলল, অতিরিক্ত শান্ত স্বরে বলল, দেখে কি করবে? থাপ্পড়ে ব্যথার চেয়েও যে মনের ব্যথায় হাজার কোনো বেশি, ওটা কমাবো কিভাবে? প্রথমবার এমন ব্যবহার করেছে আমার সাথে, কষ্ট দিয়েছে তাকে। জানিস, হাজার অপরাধ করলে আম্মু আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি, কিন্তু আজকে তোর জন্য আমি এভাবে মার খেলাম। আমার কাছে সবাইকে কেড়ে নিয়েছিস তুই, কোনো দিন ক্ষমা করবো না তোকে। মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র ওয়াশরুমে ঢুকে যায়। ঠাস করে ওয়াশরুমে দরজা বাঁধে। মায়া টলমল দৃষ্টিতে চেয়ে থাকলো বদ্ধ দরজার দিকে। মায়া গুটি গুটি পায়ে বেলকনি থেকে কক্ষে এলো। পাশ থেকে একটা টেনে রুদ্রের মুখ বরাবর বসলো। রুদ্র নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মায়া তখন বেলকনিতেই ছিল। রুদ্র ঘুমানোর অপেক্ষা করছিল যাতে ওর সামনে পড়তে না হয়। মায়া ড্রয়ার হাতে মলম বের করে আবার মোড়ায় বসলো। সন্তর্পণে রুদ্রের গালের উপর মলম লাগিয়ে দিল, পাছে রুদ্র টের না পায়। এখনো লালচে আবরণে ছেয়ে আছে মুখমণ্ডলের এক পাশ। নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে ও। মায়ের মনটা আবার খারাপ হয়ে গেল। শুধু শুধু মার খেলো ছেলেটা। মায়ের রুদ্র মাথায় হাত বুলিয়ে দিল, বিড়বিড় করে বলল, সরি। অনেক সময় ধরে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভাবলো রুদ্রের বুকে মাথা রাখবে কিনা। তারপর সব দ্বিধাদ্বন্দ্বকে এক সাইডে সরিয়ে রুদ্রের বুকে মাথা রেখে শুয়ে পড়লো। নয়তো ঘুম আসবে না পুরো রাত। শান্তির ঘুমের জন্য একটু না হয় চেষ্টা হলো। কালকে সকালে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়বে, তাহলে আর রুদ্র দেখবে না।
পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বিদ্যাপীঠগুলোর একটি। শহরে যান্ত্রিকতা থেকে বেরিয়ে প্রকৃতিতে মন ভালো করার এক সুযোগ্য স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিকেলের সময়টা উপভোগ করতে অনেকেই এখানে আসে। অনেকেই তাদের বাচ্চা আর পরিবার নিয়ে আসে কিছু সুন্দর সময়, সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। বন্ধু মহলে সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল পার্কে ঘুরতে এসেছে আজকে। শুধু রুদ্র অনুপস্থিত। ও আজকে অফিসে গেছে, তাই ভার্সিটিতে আসেনি। ছুটির পর রাহুল সবার কাছে প্রস্তাব রেখেছে যে ওরা আজকে ছুটির পর পার্কে ঘুরতে যাবে। সবাই হইচই করে সম্মতি জানিয়েছে। যদিও মায়ের আসার একটু মন ছিল না, তারপরেও আসতে হয়েছে ওদের সাথে, কারণ ও না আসলে কেউ আসতো না। রুহানি মায়ের মন ভালো করার জন্য এক প্রকার টেনে নিয়ে এসেছে ওকে। সবাই বেঞ্চের উপর বসে আছে। সামনে ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছেন। 6 প্লেট ফুচকা অর্ডার করেছে রুহানি। রুহানি নিজের প্লেটে বেশি করে ঝাল দিতে বলেছে, সেটা খেয়ে অবস্থা খারাপ ওর। সাহিল রিয়ানার প্লেট থেকে ফুচকা নিয়েছে, তাই দুজনে কাড়াকাড়ি চলছে। আরিয়ানা রাহুল দুজনকে থামানোর চেষ্টা করছে। মায়ের সব দেখে ঠোঁট প্রসারিত করে হাসে। এক একজন এক এক কাণ্ড করছে। আসলেই ওদের সাথে থাকলে ওর মন খারাপ এক নিমিষে উধাও হয়ে যায়। কিছু বাচ্চা ছেলে পার্কে ঘুড়ি ওড়াচ্ছে। কে কার ঘুড়ি কাটতে পারে সেটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে। তার মধ্যে দুজন বন্ধু একেবারে প্রাণ জান লাগিয়ে দিয়েছে একজন আরেকজনের ঘুড়ি কাটার জন্য। মায়া তাদের দিকে তাকিয়ে হাসলো। ছোটবেলায় সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কতদিন ঘুড়ি ওড়ানো হয় না। ছোটবেলায় তারা 7 জন মিলে এভাবেই ঘুড়ি ওড়াতো। তবে সবার ঘুড়ি কাটার পারমিশন থাকলেও রাহুলের ঘুড়ি কখনো কাটা যেত না। রাহুলের ঘুড়ি কাটা মাত্রই ও ভ্যা ভ্যা করে কান্না করে ওর মায়ের কাছে দৌড় দিত। তারপর নালিশ ঠুকতো বন্ধুদের নামে। দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেছে, তবে তাদের বন্ধুত্ব একটু বদলায়নি। হঠাৎ এক বন্ধু অন্য বন্ধুর ঘুড়ি কেটে দিল। মায়া মনোযোগ দিয়ে চেয়ে থাকলো কাটা ঘড়ি দেখে। ঘড়িটা ওদের কিছুটা সামনে এসে পড়লো। মায়া এগিয়ে গিয়ে ঘড়িটা দেখলো। তখনই 7-8 বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে ওর কাছে আসলো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিল। বোঝাই যাচ্ছে অনেক দৌড়ে তারপর এসেছে। মায়ের ওনা ধরে আদুরে কণ্ঠে বলল, আপনি, ঘড়িটা আমার, ওইখান থেকে উড়ে এখানে এসেছে। আমার ঘড়ি আমাকে দিয়ে দাও। মায়া মুচকে হাসলো। কি আদরে বাচ্চা। মায়া হাঁটু গেড়ে বসলো পর্যন্ত, তারপর বাচ্চাটির গাল টেনে দিয়ে বলল, ঘড়িটা আগে কার ছিল সেটা আমি জানি না, কিন্তু এখন যখন আমি পেয়েছি তখন ঘড়িটা আমার, দিব না তোমাকে। বাচ্চা ছেলেটি মুখ কালো করে ফেলো। আবার অনুরোধের সুরে বলল, প্লিজ আপনি দিয়ে দাও আমাকে। তুমি তো অনেক ভালো মেয়ে। আমি একটুও ভালো না, একেবারে পচা আপু। যাই করো না কেন, ঘড়ি পাচ্ছ না কিন্তু আমার কাছ থেকে। মায়ের খুব মায়া হলো বাচ্চাটির দিকে তাকিয়ে। মুখে একদম অমাবস্যা নেমেছে যেন। থাক, অনেক হয়েছে দুষ্টামি। মায়া যখনই ঘড়িটি ফেরত দিতে যাবে তার আগে বাচ্চাটি বলে উঠল, অন্য জিনিস কেড়ে নিতে নেই আপনি। তুমি আমার ঘড়ি নিয়ে নিলেও বেশি দিন নিজের কাছে রাখতে পারবে না। মা বলে অন্য জিনিস নিয়ে নিলে সেটা বেশি দিন নিজের কাছে থাকে না। মায়ের থমকে গেল। অন্যমনস্ক হয়ে ঘড়িটা দিয়ে দিল বাচ্চাটির কাছে। বাচ্চাটি দৌড় দিল পার্কের দিকে। যাওয়ার আগে ধন্যবাদ জানাতে ভুলো না। এতটুকু বাচ্চা যে কথাটা বলল সে কথাটা তো কোনোদিন ভেবে দেখেনি। আসলেই তো আরেকজনের জিনিস কেড়ে নিয়েছে ও। সে জিনিস কেড়ে নিয়ে ভালো থাকতে পারছে না ও, তাই জীবন ওর থেকে কেড়ে নিচ্ছে তাকে। রুদ্র ওর ছিলই না কোনোদিন। আসি থেকে কেড়ে নিয়েছে, নিজের করতে চেয়েছে তাকে। তাই বুঝি রুদ্র এমন করছে, ছাড়া পেতে চাইছে ওর কাছ থেকে।